কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রতি সপ্তাহের মতো গত ক্লাসের মতো আজকেও আবার তোমাদের সামনে চলে আসলাম। বায়োলজি ফার্স্ট পেপারের সাইটোলজি অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে কোষ এবং তার গঠন নিয়ে এই ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। তোমরা এত সময় হয়তো বা রুটিনে দেখছো যে আজকের যে টপিক সেই টপিকটা আছে হলো প্লাজমা মেমব্রেন। এখন প্রশ্ন জাগবে যে প্লাজমা মেমব্রেনকে আজকে আমরা টপিক হিসাবে কেন বেছে নিলাম। তাহলে গত ক্লাসে আমরা যে ভিডিওটা দেখছিলাম সেলের ভেতরে আমরা গেছিলাম, সেটা একটু যদি আমরা মনে করি তাহলে দেখবা যে ওই ভিডিওতে বলা ছিল যে কোষ মাত্রই তিনটা অংশ থাকে। কি একটা পর্দা, তারপর কি সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা যেটা জানছিলাম সেটা ছিল ডিএনএ, মানে ডিএনএর ডিএনএর অংশগুলা যেহেতু কি করে বিভিন্ন অংশ বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, তাই ডিএনএ সেই অংশগুলাকে আমরা এক একটা জিন বলে থাকি। তাই জিন ইজ নাথিং বাট ডিএনএ, অর্থাৎ রাসায়নিকভাবে জিন হলো ডিএনএ। তো ওই জন্য আমরা বলছিলাম যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএ। আর সাথে যেটা সেটা হলো সাইটোপ্লাজম, একটা জেলি লাইক ফ্লুইড, তার মধ্যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু থাকে। আর সাথে একটা পর্দা, এই সব কিছু একটা পর্দা দ্বারা আবৃত থাকে। কোষ হইলেই ওই পর্দাটা থাকবেই, সেটা প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক। তার মানে সকল কোষে একটা পর্দা থাকবে, পর্দার মধ্যে সাইটোপ্লাজম থাকবে, আর সেই সাইটোপ্লাজমে জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা পর্দায় আবৃত থাকতে পারে, আবার ন্যাকেড অবস্থায়ও কিন্তু থাকতে পারে। যেমন আমরা ইউক্যারিওটিক সেলে দেখি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা একটা পর্দায় আবৃত অবস্থায় থাকে, পর্দা এবং ওই জেনেটিক ম্যাটেরিয়াল সহ টোটাল অংশটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। অর্থাৎ ইউক্যারিওটিক সেলে তুমি নিউক্লিয়াস পাবা, নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকতে দেখবা। কিন্তু যদি আমরা প্রোক্যারিওটিক সেলে যাই তাহলে সেখানে তুমি কি পাচ্ছ, জেনেটিক ম্যাটেরিয়াল ঠিকই পাবা, অর্থাৎ ডিএনএ ঠিকই পাবা, কিন্তু সেটা কোনো পর্দায় আবৃত অবস্থায় থাকে না। তা যাই হোক, এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, একটা ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম কোষের ভেতরের বিভিন্ন অংশ নিয়ে। তাহলে আজকে আমরা এখন কি করতে পারি, যদি আমরা কোষের এই যে কমন তিনটা ফিচার, কি এই পর্দা, তারপর কি সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়াল, এই তিনটা অংশ নিয়ে যদি আমরা কমন যে ফিচার এইগুলোর মধ্যে যদি আমরা র্যাঙ্কিং করি, তাহলে প্রথমেই যে বিষয়টাকে নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেটা হলো প্লাজমা মেমব্রেন। কারণ প্লাজমা মেমব্রেন ছাড়া কোষ হওয়ার সুযোগ নাই। খেয়াল করো, কিছু কিছু কোষ আছে যে কোষে ডিএনএ নাও থাকতে পারে, যেমন লোহিত রক্তকণিকাতে আমরা দেখে থাকি নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন কোষও কিন্তু থাকতে পারে, কিন্তু প্লাজমা মেমব্রেন নাই এমন কোনো কোষ তুমি পৃথিবীতে পাবা না। যদি প্লাজমা মেমব্রেন না থাকে তাহলে আসলে সেটা কোষই হবে না। ওকে, তো সেই কারণে প্লাজমা মেমব্রেনকে আজকে আমরা সিলেক্ট করছি, যেটাকে সেল মেমব্রেনও বলা হতো, আবার কোনো কোনো জায়গায় মানে আগে সেল মেমব্রেন বলা হতো, পরবর্তীতে সেটাকে প্লাজমা মেমব্রেন হিসাবে নামকরণ করা হয়েছে। তাই কোথাও দেখবা সেল মেমব্রেন, কোথাও দেখবা প্লাজমা মেমব্রেন বলা আছে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এই প্লাজমা মেমব্রেনের গঠন ডিটেলে জানা বোঝা। আর এই প্লাজমা মেমব্রেনের গঠন বুঝতে গেলে প্রথমে আমাদেরকে একটু কেমিস্ট্রি পড়ে নিতে হবে। কেমিস্ট্রির পদার্থের অবস্থা বা ধর্ম নিয়ে বোধহয় কোনো একটা চ্যাপ্টার তোমাদের আছে, বা এসএসসি লেভেলে তোমরা জানছো যে পদার্থ প্রধানত চার প্রকার। কি তরল, তারপর কি প্লাজমা, কঠিন, গ্যাসীয়, বা আবার কোনো কোনো জায়গায় আমি দেখছি যে তিন প্রকার বলা হয়, জাস্ট তিন প্রকার বলা হয়, যে গ্যাস, তরল, কঠিন, বা কঠিন তরল গ্যাস। ওকে, গ্যাসীয়, এই তিন ধরনের পদার্থই আমরা যদি ধরে নিই, তাহলে আমি একটু তোমাদেরকে এখানে দেখাইতে চাচ্ছি যে এই যে এটা একটা হলো অণু, যেটাকে আমি নাম দিলাম এ, এর সাথে আমি এখানে আর একটা অণুকে যদি দেখাই, এই অণুটার নাম দিলাম বি। তাহলে কোনো রাসায়নিক পদার্থের অণুগুলার মধ্যে যদি ডিস্টেন্স থাকে এবং সেই ডিস্টেন্সটা এমন হবে যে তুমি যদি এখানে টোকা দাও তাহলে তারা কি দূরে সরে যাবে, কিন্তু সাধারণভাবে কাছাকাছিই থাকে, একটু আকর্ষণ বল তাদের মধ্যে কাজ করে, কিন্তু আঘাত করলে অণুগুলা দূরে সরে যায়, অর্থাৎ যে সামান্য যে আকর্ষণ বল থাকে সেইটা তখন আর ক্রিয়া করে না, দুইটা দেখা যাবে এটা একদিকে চলে যাবে, বিটা আর একদিকে চলে যাবে, যদি তুমি সেখানে
কি করো, আঘাত করো, বাহ্যিক বল প্রয়োগ করো। এই জাতীয় পদার্থগুলা হয়ে থাকে তরল। আর কিছু পদার্থের অণুগুলা আছে যারা নর্মালি আকর্ষণ বল তো তেমন থাকেই না, তারা কি করে, পরস্পর থেকে ছোটাছুটি করার চেষ্টা করে। সেই ধরনের পদার্থগুলাকে আমরা বলে থাকি কি, গ্যাসীয়। আর কিছু পদার্থ আছে যাদের অণুগুলা, মনে করো এই একটা অণু, এই একটা অণু, এই যে অণু, এই অণুগুলা কি হবে, এ বি সি ডি যদি নাম দিই, তাহলে এই অণুগুলা পরস্পরের সাথে এত দৃঢ়ভাবে লেগে থাকবে যে তুমি এদেরকে পরস্পর থেকে সরাইতে পারবা না। এমন এমন রাসায়নিক পদার্থগুলাকে আমরা সাধারণভাবে বলে থাকি কঠিন পদার্থ। কি বলি, কঠিন পদার্থ। তাহলে একটা সহজ উপসংহারে আসতে পারি আমরা যে সকল পদার্থের অণুগুলা কি হবে, পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকবে, তারা কঠিন হবে। যে পদার্থের অণুগুলার মধ্যে কিছুটা শিথিল আকর্ষণ কাজ করবে, বাহ্যিক বল প্রয়োগ করলে কি ছুটে ছুটে চলে যাবে, দূরে দূরে সরে চলে যাবে, এই ধরনের পদার্থগুলা কেমন হবে, তরল হবে। কিন্তু কিছুটা আকর্ষণ এক অণুর উপর আর এক অণুর উপর থাকবে, এক অণু আর এক অণুর উপর থাকবে। আর যে সকল পদার্থের অণুগুলা পরস্পর থেকে ছোটাছুটি করবে, হয়তো বা তুমি বাহ্যিক বল প্রয়োগ করে তাদেরকে এক জায়গায় আনতে পারবা, কিন্তু ছেড়ে দিলেই বা বল উইথড্র করলেই কি হবে, অণুগুলা ছুটে পালাবে। এমন পদার্থগুলাকে আমরা বলে থাকি গ্যাসীয় পদার্থ, যেটা আমার মনে হয় যে তোমরা সবাই কম বেশি বা ভালো মতোই বোধহয় তোমরা এটা জানো। এখন আসো এদের মাঝামাঝি, যে এই এ অণু আর বি অণু দেখলাম, এই দুইটা অণুর মধ্যে এখন কি আছে, আকর্ষণ বল যথেষ্ট আছে, অর্থাৎ এ বি তাদের পরস্পরের প্রতি আকর্ষণ আছে, এবং তুমি যখন আঘাত করছো তারা হয়তোবা আঘাত করলে হয়তোবা সরে যাবে, কিন্তু আবার হয়তোবা কি আঘাত করার পরে একটু সরে গেলেও আবার কাছে কাছে চলে আসবে। এবং নর্মালি এ আর বি মাঝে মধ্যে এসে পরস্পরের সাথে একটু কি যুক্ত হবে, অর্থাৎ টোকাটুকি করবে। এবং অনেক সময় কি হবে, এ বি এর স্থান নিবে, বি এর স্থান নিতে পারবে, অর্থাৎ এ এই দিকে চলে গেল, বি এই দিকে চলে আসলো। এইভাবে যদি অণুগুলা নিজেদের মধ্যে এইভাবে স্থান বিনিময় করে, টোকাটুকি করে, আঘাত করলে গিয়ে আবার যদি আগের জায়গায় ফিরে আসে, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে থাকে, একেবারে দৃঢ়ভাবে লেগে থাকবে না, তাহলে এই পদার্থের ধর্ম অবশ্যই কেমন হবে, অবশ্যই জেলি লাইক বা ফ্লুইড লাইক হবে। ফ্লুইড বলতে আমরা কি জানি, ঘন তরলদেরকে আমরা সাধারণত ফ্লুইড বলে থাকি। তোমরা দেখবা অনেক সময় খাতাতে বা বইয়ে বা কোনো লেখা মোছার জন্য আমরা একটা ঘন সাদা তরলকে ইউজ করে থাকি, ফ্লুইড বলে থাকি। তো এই ঘন তরলদেরকেই অ্যাকচুয়ালি আমরা ফ্লুইড বলে থাকি। তাহলে এই পদার্থ, এই যে যাদের বললাম, যে পদার্থের অণুগুলা পরস্পরের সাথে টোকাটুকি, মাঝে মধ্যে নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে, খেয়াল করো, এবং আঘাত করলে সহজে যাবে না, গেলেও আবার কি দেখা যাবে যে চেষ্টা করবে তারা পরস্পরের কাছে আবার ফিরে আসার, এই জাতীয় পদার্থের ধর্ম, এই জাতীয় অণুবিশিষ্ট পদার্থের ধর্মটা কেমন হয়, ধর্মটা হয় হলো ফ্লুইডের মতো। ওকে, তাহলে আমরা পদার্থের ফ্লুইড অবস্থাটাকে বুঝলাম, কঠিন তরল গ্যাসীয় পদার্থ সম্পর্কে একটু ধারণা পেলাম যে তাদের অণুগুলার কি ধর্ম কেমন, অণুগুলার আচরণ কেমন জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হলো একটা রাসায়নিক পদার্থের অণুর গঠন জানবো। আমি এবার তোমাদেরকে একটা ছবি দেখাতে চাচ্ছি। এখানে যদি আমরা দেখি, স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এইটা হলো একটা রাসায়নিক পদার্থের অণুর ছবি। এই যে রাসায়নিক পদার্থটা টোটালটা আমরা যদি দেখি, এই রাসায়নিক পদার্থটার নাম হলো ফসফোলিপিড মলিকিউল বা ফসফোলিপিডের অণু। এই ফসফোলিপিডের অণু দেখো দুইটা অংশ এখানে ইন্টিগ্রেট করা হয়েছে, এ দিয়ে আর বি দিয়ে। এ পিঙ্ক কালারের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এতটুকুরে আমরা বলি হেড, আর বি যে এখানে বিস্কিট কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি টেল বা লেজ। তাহলে হেড আর টেল এই দুইটা অংশ নিয়ে একটা ফসফোলিপিড মলিকিউল গঠিত। এখন যেহেতু এরা রাসায়নিক পদার্থ, তাহলে এখন প্রশ্ন যে এই হেডের মধ্যে কি রাসায়নিক পদার্থ আছে, টেলের মধ্যে কি রাসায়নিক পদার্থ আছে, খেয়াল করো। এই হেড অংশে থাকে হলো ফসফেট এবং লিপিডের কিছু অংশ, আর লেজ হলো লিপিডের কিছু অংশ দিয়ে তৈরি। তার মানে আমরা যদি একটু সাধারণভাবে বলি, তাহলে দেখো
যে লিপিড এমন একটা রাসায়নিক পদার্থ যারা গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড অর্থাৎ অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডে তৈরি হয়। তো সেই অ্যালকোহল অংশটুকু এই যে এখানে যদি আমি মার্ক করি তাহলে এই জায়গাটুকুতে সেই অ্যালকোহল অংশটুকু আছে। আর এই যে এখানে যে দুইটা লেজ দেখতে পাচ্ছি, এই যে একটা লেজ, এই যে আর একটা লেজ, এই দুইটা লেজ হলো ফ্যাটি অ্যাসিড অর্থাৎ লিপিডের দুইটা অংশ থাকে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, সেই দুইটা অংশ হলো এতটুকু। আর এর সাথে এই লিপিডের সাথে আবার ফসফেট গ্রুপ লেগে আছে, এই যে দেখো ফসফেট বা তার জাতক লেগে আছে, এই হলো সেই ফসফেট অংশটুকু। তাহলে এই ফসফেট যুক্ত টোটাল লিপিডকে আমরা বলে থাকি হলো ফসফোলিপিড। কি বলি? ফসফোলিপিড। তাহলে আমরা এখন যদি সহজে বুঝতে চাই তাহলে ফসফেট সংযুক্ত লিপিডকে বলা হচ্ছে ফসফোলিপিড। আর লিপিড কি? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে তৈরি। যদিও লিপিড নিয়ে আরও ডিটেল স্টাডি আমরা পরে করব, আপাতত শুধু সহজভাবে বুঝো যে গ্লিসারল একটা অ্যালকোহল আর তার সাথে ফ্যাটি অ্যাসিড যখন যুক্ত হয় হয়ে লিপিড সৃষ্টি করে। শুধু লিপিডের আরও ভেরিয়েন্ট আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে লিপিড, আর তার সাথে ফসফেট যুক্ত হয়ে টোটাল যে গঠনটা তৈরি করছে, এই টোটাল গঠনটাকে আমরা বলে থাকি হলো ফসফোলিপিড মলিকিউল বা ফসফোলিপিডের অণু। ওকে, তাহলে আমরা ফসফোলিপিড অণু সম্পর্কে একটা ধারণা পাইলাম। এখন আমরা এই ফসফোলিপিডের অণুটাকে একটু সিম্বলিকভাবে আঁকার চেষ্টা করব। তাহলে আমরা এখন একটা ফসফোলিপিড মলিকিউলকে সিম্বলিকভাবে আঁকার চেষ্টা করব। তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেইটাই আমি একটু এই জায়গাটায় আঁকার চেষ্টা করি। তাহলে ফসফোলিপিড মলিকিউলে কি থাকবে? একটা হেড আর একটা থাকবে হলো টেল। আমরা যদি এখানে দেখাই তাহলে এইটা হলো হেড, আর এর সাথে যে অংশটুকু আছে এই যে এইটা হলো টেল। দুইটা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আবার কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনে তৈরি, কার্বন আর হাইড্রোজেন থাকে, সরি কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি। তাই এই ফ্যাটি অ্যাসিডটাকে আবার আমরা হাইড্রোকার্বন লেজও বলে থাকি, হাইড্রোকার্বন লেজ বলে থাকি। যাই হোক, তাহলে এই হলো সেই হাইড্রোকার্বন লেজ বা ফ্যাটি অ্যাসিড অংশটা। আর এখানে যদি আমরা দেখি তাহলে এই মস্তকের মধ্যে লিপিডের গ্লিসারল অংশ এবং ফসফেট অংশটা যুক্ত থাকে। আমরা এখানে একটু কি করব, এখানে আমি রেড কালার দিয়ে এইখানে যতটুকু দেখাইলাম মনে করো এই যে এই অংশটুকু রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই অংশটুকু তোমরা ধরে নাও গ্লিসারল। সিম্বলিকভাবে আমি বোঝাচ্ছি এই অংশটুকু গ্লিসারল। আর আমি এখানে যে গ্রিন কালার দিয়ে যে অংশটুকু দেখাবো এই অংশটুকুকে আমি এখন বলবো, এই যে এই অংশটুকুকে আমি এখন বলবো ফ্যাটি অ্যাসিড বা হাইড্রোকার্বন লেজ। ওকে, এই অংশটুকু গ্রিন দিয়ে আমি যে অংশটুকুকে বোঝাইলাম। আর বাদ বাকি যে অংশটুকু থাকলো আমি যদি এখন দেখি তাহলে এই যে বাইরের যে অংশটুকু থাকলো এখানে আছে ফসফেট, এই অংশটুকুর মধ্যে আছে ফসফেট। তার মানে এখানে যদি আমি এখন দেখি যে ব্লু কালারের যে অংশটুকু, যে ব্লু কালার দিয়ে যে অংশটুকু আমি মার্ক করলাম, ধরে নাও এই অংশটুকু ব্লু কালারের যে অংশটুকু সেটা হলো ফসফেট, আর এই গ্রিন আর যে রেড এই টোটালটুকুকে আমরা বলি লিপিড। আর লিপিডের আবার দুইটা অংশ থাকে, কি কি? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। তার মানে রেড অংশটুকু হলো গ্লিসারল আর গ্রিন অংশ দিয়ে যেটা আমি বোঝাইছি সেটা হলো ফ্যাটি অ্যাসিড। বা ফ্যাটি অ্যাসিড যেহেতু আবার কার্বন আর হাইড্রোজেনে গঠিত, তাই সেই কারণে আমরা ফ্যাটি অ্যাসিডকে হাইড্রোকার্বন লেজও বলে থাকি। ওকে, গেল। সিম্বলিকভাবে আমরা একটা ফসফোলিপিড মলিকিউলকে চিনলাম। এখন এই ফসফোলিপিড অণুর কিন্তু একটা ধর্ম আছে। ধর্ম কি? এদের মস্তক যেটা সেটা হলো কি পানিগ্রাহী, আর এই লেজ যেটা সেটা হলো পানি বিদ্বেষী। ওকে, তাই আমরা ইংরেজিতে কি বলতে পারি যে হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক লেজ মিলে এই ফসফোলিপিড মলিকিউলটা গঠিত। আর আমরা জানি যে পোলার এবং নন পোলার বলা হয় এই যে পানি শোষণ বা পানি না ধরার ক্ষমতার উপর ভিত্তি করে রাসায়নিক পদার্থকে
রাসায়নিকভাবে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। সেই হিসাবে ওইভাবে রাসায়নিকভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে মস্তকটাকে আমরা বলতে পারি পোলার হেড, আর টেইলকে আমরা বলতে পারি নন পোলার টেইল। কি বলি? নন পোলার টেইল। ওকে, তাহলে আমরা সাধারণভাবে যদি বলি তাহলে প্রত্যেকটা ফসফোলিপিড অণুর দুইটা অংশ, একটা কি মস্তক আর একটা হলো আর লেজ। মস্তক আর লেজ। মস্তক তৈরি হলো ফসফেট এবং লিপিডের গ্লিসারল অংশ দিয়ে, আর লেজ তৈরি হলো লিপিডের ফ্যাটি অ্যাসিড অংশ অর্থাৎ হাইড্রোকার্বন চেন দিয়ে। মস্তকটা হয় হাইড্রোফিলিক আর লেজ হয় হাইড্রোফোবিক। মস্তককে আমরা পোলার হেড আর লেজকে আমরা নন পোলার টেইল বলতে পারি। ওকে, গেল। তাহলে মোটামুটি আমরা এখন এই একটা ফসফোলিপিড মলিকিউলের গঠন আমরা জানলাম, মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম ফসফোলিপিড মলিকিউল সম্পর্কে। তার মানে আমরা প্রথম পদার্থের ধর্ম শিখলাম, তারপর আমরা একটা ফসফোলিপিড অণুর গঠন শিখলাম। এবার আমি তোমাদেরকে একটা ছবি দেখাই। এই ছবিতে আমরা যদি দেখি, খেয়াল করো, এই হলো ছবি। এখানে যদি আমরা দেখি তাহলে আমি আগেই বলছি উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, ডাজন্ট ম্যাটার, সব কোষেই কি থাকবে? এই সাইটোপ্লাজমের বাইরে একটা পর্দা থাকবে। সেই পর্দাটাকেই মূলত আমরা বলবো প্লাজমা মেমব্রেন। এই যে এখানে যদি আমরা দেখি ইয়েলো কালার দিয়ে যে পর্দাটাকে বোঝানো হয়েছে, এইটাই হলো সেই প্লাজমা মেমব্রেন। আর এই পাশে যদি আমি দেখি, এই ছবিটা যদি আমি দেখি, এইটা হলো অ্যানিম্যাল সেল। এই প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই প্রাণী কোষের বাইরেও কিন্তু কি আছে? পর্দা আছে। এই হলো সেই প্রাণী কোষের বাইরের পর্দাটা, নাম কি? প্লাজমা মেমব্রেন। তাহলে উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, ব্যাকটেরিয়া বলো, সব কোষের বাইরেই পর্দা থাকবে। উদ্ভিদ কোষে পর্দার বাইরে কি থাকে? এক্সট্রা একটা শক্ত লেয়ার থাকে, সেটা হলো সেল ওয়াল। তাহলে সেল ওয়াল নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, আমরা ওই সফট যে ফ্লেক্সিবল যে পর্দাটার নাম প্লাজমা মেমব্রেন, তার গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আগে আমরা একটু কেমিস্ট্রির পদার্থ সম্পর্কে ধারণা নিয়ে আসছি। এখন আমি যেটা করব, জাস্ট দেখো এই অংশটুকু যদি আমি একটুখানি মার্ক করে রাখি, যে এই জায়গাটাই, এই যে এই পর্দাটুকুই কিন্তু, এই যে এখান থেকে যদি দেখি তাহলে এই পর্দাটুকুই কিন্তু সেই প্লাজমা মেমব্রেন। ওকে, এই হলো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। এবার এই প্লাজমা মেমব্রেনের এই অংশটুকুকে যদি আমরা এখন জুম করি তাহলে দেখতে পাবো এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কি আছে? প্লাজমা মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডের অণু আছে। ব্রাইটনেস বাড়াইতে হবে। ফসফোলিপিডের অণু আছে। এই প্লাজমা মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডের অণু আছে। কিভাবে? আমরা এই জায়গাটা, এই যে প্লাজমা মেমব্রেনটুকু এখানে এঁকে রাখলাম, এই যে মার্ক করে রাখলাম এখানে প্লাজমা মেমব্রেনটুকু। এখন যদি আমি এইটা এখান থেকে সরায় ফেলি, খেয়াল করো, এখান থেকে যদি আমি এখন কোষটাকে আমি এখন সরিয়ে ফেললাম, এই যে আমি যদি এখন কোষটাকে সরিয়ে ফেলি তাহলে দেখো এই জায়গায় কিছু অংশ রয়ে গেছে। ওই যে প্লাজমা মেমব্রেনের যে অংশটুকু আমি মার্ক করছিলাম সেই অংশটুকু রয়ে গেছে। তাহলে এত ছোট জায়গায় তো আমরা অত ভালো বুঝবো না, যে কারণে এটাকে আমরা এখন কি করব? জুম করব। তাহলে এই প্লাজমা মেমব্রেনকে যদি আমরা এখন জুম করে নিয়ে যাই, মনে করো এইটাকেই আমি জুম করে এই দিকে নিয়ে আসব। যদি এই অংশটাকে জুম করি, খেয়াল করো, তাহলে কেমন দেখাবে? তাহলে এমন দেখাবে, এই যে এমন দেখাবে, এই, ঠিক আছে? এইটা হলো, এই হলো সেই প্লাজমা মেমব্রেনকে, এইটাকেই জুম করলাম। তার মানে এই ছবিটা রাখছিলাম আমি কোথা থেকে? কোষের প্লাজমা মেমব্রেনকে মার্ক করে রাখছিলাম ছবি থেকে, তারপরে সেইটাকে আবার জুম করে এই যে এই পর্যায়ে নিয়ে আসলাম। দেখো, আশা করি তোমাদের কোনো আপত্তি থাকার কথা না, যে না ওই অংশটাকে জুম করলে এমন দেখা যাবে, এটা স্বাভাবিক ঘটনা। এবার এই যে প্লাজমা মেমব্রেন জুম করলে কি দেখা যাবে? এখানে কি আছে? ফসফোলিপিডের অণু আছে।
যে ফসফোলিপিডের অণু নিয়ে এত সময় আমরা আলোচনা করলাম। 2 লেয়ারে ফসফোলিপিডের অণুগুলা থাকে। আমি যদি দেখাই এখানে এসে ব্ল্যাক কালারেই যদি দেখাই, তাহলে এইগুলা হলো সেই ফসফোলিপিড মলিকিউল। এই যে একটা ফসফোলিপিড মলিকিউল এইভাবে একটা থেকে আরেকটা একটু দূরে দূরে অবস্থান করবে, করে এইভাবে ফসফোলিপিডের অণুগুলা এইভাবে থাকবে, উপরের দিকে এক লেয়ার, নিচের দিকে থাকবে আর এক লেয়ার, তবে 2 লেয়ার পরস্পর থেকে উল্টাভাবে অবস্থান করে। আমি যদি দেখাই তাহলে এই পাশে যদি দেখাই তাহলে দেখো এইভাবে পরস্পরের উল্টাভাবে ফসফোলিপিডের অণুগুলা অবস্থান করে 2 লেয়ারে। আচ্ছা, যে কারণে আমরা অনেক বলে থাকি যে প্লাজমা মেমব্রেন হলো ফসফোলিপিড বাই লেয়ারে গঠিত। বাই মানে কি 2, তাহলে এই হলো সেই ফসফোলিপিড বাই লেয়ার। এইভাবে এক লেয়ার যেভাবে থাকবে, আর এক লেয়ারে ফসফোলিপিডের অণুগুলা ঠিক তার বিপরীতভাবে অবস্থান করবে। এইভাবে 2 লেয়ার, প্রথম লেয়ার আর এটা হলো কি দ্বিতীয় লেয়ার। এই দিকটা যদি আমরা দেখি তাহলে এইদিকে আছে সাইটোপ্লাজম, এইদিকে কি আছে সাইটোপ্লাজম, আর এই দিকটা হলো বাহির। আচ্ছা, আর এইটা হলো ভেতরের দিকটা, এই দিকে আছে সাইটোপ্লাজম। ওকে, তাহলে এইভাবে এই ফসফোলিপিডের অণুগুলা 2 লেয়ারে পুরা প্লাজমা মেমব্রেন জুড়ে অবস্থান করে এবং এই অণুগুলা পরস্পরের সাথে টোকাটুকি করে এবং মাঝে মধ্যে স্থান বিনিময় করে। কেমন যে এই অণুর সাথে কি টোকাটুকি করছে, মাঝে মধ্যে এইটা চলে যেতে পারে এই দিকে, আবার এইটা চলে আসতে পারে এই দিকে। এই ঘটনাটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। অর্থাৎ এখানে যদি আমি 2টা মার্কার দিয়ে বোঝানোর চেষ্টা করি, 2টা পাশাপাশি আছে, 2টা মনে করো ফসফোলিপিড মলিকিউল, তাহলে এরা কি এইভাবে কি টোকাটুকি করে, 2টার দিকে যায়, একটু আবার সরে যায়, টোকাটুকি করে এবং মাঝে মধ্যে এইভাবে স্থান বিনিময় করে, এই মাঝে মধ্যে এইভাবে স্থান বিনিময় করে। তাহলে যদি ফসফোলিপিড অণুগুলার ধর্ম এমন হয়, তাহলে এই প্লাজমা মেমব্রেনের গাঠনিক মূল একক যেহেতু ফসফোলিপিডের অণুগুলা, তাহলে প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই ফ্লুইডের মতো হবে। ওকে, কারণ আমরা প্রথমে জেনে আসলাম যে কোনো পদার্থের গাঠনিক এককগুলো অর্থাৎ অণুগুলা যদি টোকাটুকি করে, স্থান বিনিময় করে, এমন যে ধর্ম যদি তাদের থাকে, তাহলে তারা কেমন হয়? তারা হলো ফ্লুইডের মতো হয়। তাহলে এইভাবে পুরা মেমব্রেনটাই কিন্তু এই ফসফোলিপিড মলিকিউলদের তৈরি এবং অণুগুলা এইভাবে নিজ নিজ লেয়ারের মধ্যে টোকাটুকি এবং স্থান বিনিময় করে। অবশ্যই এই লেয়ার থেকে এই লেয়ারে যাবে না, এই লেয়ার থেকে এই লেয়ারে কিন্তু ফসফোলিপিড মলিকিউল যাবে না। তাই বলা হয় নিজ নিজ লেয়ারের মধ্যে অণুগুলা কি হবে? টোকাটুকি এবং ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটাবে, যার ফলে পুরা হলো প্লাজমা মেমব্রেনটা দেখতে একেবারে ফ্লুইডের মতো দেখায়। তাহলে প্রশ্ন যে শুধুই কি এই ফসফোলিপিড মলিকিউল দিয়ে প্লাজমা মেমব্রেন গঠিত? না, এখানে এই ফসফোলিপিডের মাঝে মাঝে কিছু বড় বড় প্রোটিনের দানা থাকতে দেখা যায়। আমি এখন এই রেড কালার দিয়ে যে অংশগুলা দেখাবো, এইগুলা হবে সেই প্রোটিনের দানা। ধরে নিলাম এইটা একটা বড় প্রোটিন দানা, এই যে একটা প্রোটিন দানা। ওকে, তারপরে কি থাকবে? এই প্রোটিন দানা। এরপরে আবার কি আছে? আবার ফসফোলিপিডের মলিকিউলগুলো আছে, এই যে ফসফোলিপিড মলিকিউলগুলা। এই যে আমি যদি দেখাই তাহলে পরস্পর উল্টা দিকে ফসফোলিপিডের বাইলেয়ার এই যে এইভাবে আছে, আর মাঝখানে কি গেঁথে আছে? প্রোটিনের দানা। এই যে রেড কালার দিয়ে যে অংশটুকু দেখাইছি সেটা হলো প্রোটিনের দানা। তবে প্রোটিনের দানা যে শুধু এইভাবেই থাকবে তা কিন্তু না, যে দেখো 2টা লেয়ার, ফসফোলিপিডের 2টা লেয়ারই পাস করে গেছে এই প্রোটিনটা, সবসময় যে এইভাবে থাকবে তা না। কিছু প্রোটিন আবার কিভাবে থাকতে পারে যে একটা লেয়ার পাস করে আর একটা লেয়ার অনেক সময় পাস করে না। আমি যদি দেখাই তাহলে এইটা মনে করো সেই টাইপের প্রোটিন। এই প্রোটিনের মলিকিউলটা কি হয়েছে? দেখো উপরের লেয়ারটা পাস করছে কিন্তু ফসফোলিপিডের নিচের লেয়ারটা পাস করে নাই। খেয়াল করো,
তাহলে এই জাতীয় যত প্রোটিন আছে, যে প্রোটিনগুলা পুরা, যে প্রোটিনের অণুগুলা পুরা মেমব্রেনকেই পাস করে যাক বা এই মেমব্রেনের মধ্যে গেঁথে থাক, এক লেয়ার পাস করুক, এদেরকে আমরা বলে থাকি ইন্টিগ্রাল প্রোটিন। কি বলি? ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু প্রোটিন আছে যারা মেমব্রেনের ভেতরে একটু আসে না বা সামান্য একটু লেগে থাকে, কিন্তু মেমব্রেন কোনো একটা লেয়ার পাস করতে পারে না, সেই জাতীয় প্রোটিনকে আবার আমরা বলে থাকি পেরিফেরাল প্রোটিন। আমরা যদি এখানে একটু ছবি এঁকে দেখতে পারি, দেখি। ওকে, ওকে, আমরা এইভাবে যদি ধরে নিই, তাহলে আরেক ধরনের প্রোটিনের কথা বললাম, দুই ধরনের প্রোটিন তো আমরা এখানে দেখলাম। আরেক ধরনের প্রোটিন মনে করো এই যে এখানে আছে, এই প্রোটিনকে আমরা বলে থাকি হলো পেরিফেরাল প্রোটিন। কারণ এই প্রোটিন কিন্তু ভেতরে ঢুকে নাই, জাস্ট পেরিফেরি অর্থাৎ প্রান্তে অবস্থান করছে। কিসের প্রান্তে? প্লাজমা মেমব্রেনের বাইরের প্রান্তে। এই যে দেখো, বাহির প্রান্তে, বহির্প্রান্তে জাস্ট লেগে আছে, কোনো রকমে লেগে আছে। তাই এই ধরনের প্রোটিনকে আমরা বলে থাকি হলো পেরিফেরাল প্রোটিন। আর এই দুই ধরনের প্রোটিনকেই আমরা বলে থাকি হলো ইন্টিগ্রাল প্রোটিন। তবে ইন্টিগ্রাল প্রোটিন আবার দেখো দুই প্রকার। ইন্টিগ্রাল প্রোটিন কি হয়েছে? দুইটা লেয়ারকেই পাস করে চলে গেছে, আর এইটা কি হয়েছে? একটা লেয়ারকে পাস করে ভেতরে গেঁথে আছে। এই গেঁথে থাকে বিধায় ইন্টিগ্রাল বলা হয়। কিন্তু ইন্টিগ্রালের মধ্যে যারা পাস করে যায়, গাঁথবে এমনভাবে যে টোটাল মেমব্রেনটাকে পাস করে ফেলবে, তাদেরকে আবার আমরা বলে থাকি ট্রান্সমেমব্রেনাল প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিনও আমরা এদেরকে বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা হলো ট্রান্সমেমব্রেন প্রোটিন। তার মানে সব ইন্টিগ্রাল প্রোটিন কিন্তু ট্রান্সমেমব্রেন না, কিন্তু সব ট্রান্সমেমব্রেন প্রোটিন কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন হবে। ওকে, তাহলে এটাও ইন্টিগ্রাল প্রোটিন, এটাও ইন্টিগ্রাল প্রোটিন। বাট ইন্টিগ্রাল প্রোটিনের এই বিশেষ যে টাইপটা, যারা টোটাল দুইটা লেয়ার, ফসফোলিপিডের দুই লেয়ারটাকেই পাস করে যায়, সেটাকে আমরা ট্রান্সমেমব্রেনাল প্রোটিন বলে থাকি। ওকে, আর এটা তো পেরিফেরাল জানলাম। এখন প্রশ্ন কি শুধু এই, নাকি আরো কিছু আছে? আছে। কোলেস্টেরল নাম শুনছি আমরা, যে তেলে থাকে, তেলের মধ্যে অনেক সময় মিশ্রিত থাকে লিপিড, একটা বিশেষ ধরনের লিপিড জাতীয় পদার্থ, নাম কোলেস্টেরল। অত্যন্ত জটিল পদার্থ, বেশ জটিল গঠনের একটা পদার্থ, নাম কোলেস্টেরল। এই ফসফোলিপিড বাইলেয়ারে, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে আমরা এইভাবে কিছু গঠন থাকতে দেখি, যাদেরকে আমরা বলে থাকি হলো কোলেস্টেরল। শুধু নিচের লেয়ারে থাকবে না, উপরের লেয়ারে কিন্তু থাকতে পারে। এইভাবে জায়গায় জায়গায় বিশেষ ধরনের কিছু জৈব রাসায়নিক পদার্থ থাকে, লিপিড জাতীয়, যাদেরকে আমরা বলে থাকি হলো কোলেস্টেরল। দুই লেয়ারেই পাবা, উপরের লেয়ার, নিচের লেয়ার, সব লেয়ারেই তুমি কোলেস্টেরল পাবা। ঠিক আছে, দুই লেয়ারে। এই যে আমি এখানে গ্রিন কালার দিয়ে যে অংশগুলা দেখাইলাম, এই অংশগুলাই অ্যাকচুয়ালি কোলেস্টেরল। একটু দূরে 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 ফসফোলিপিড অণু ফাঁকে ফাঁকে, একটু দূরত্ব বজায় রেখে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে বিক্ষিপ্ত অবস্থায়, খুব বেশি এটা কোনো নিয়ম মেনে না, বিক্ষিপ্ত অবস্থায় এই কোলেস্টেরলের অণুগুলা অবস্থান করে। এছাড়াও গ্লাইকোজেন, গ্লুকোজের শাখান্বিত চেনকে আমরা গ্লাইকোজেন বলি। গ্লাইকোজেন নিয়ে ডিটেল স্টাডি আমরা পরে করব। আপাতত শুধু জানো যে গ্লুকোজের শাখান্বিত চেন, যাকে গ্লাইকোজেন বলছি আমরা, এই গ্লাইকোজেনের অণুগুলা কোনো কোনো ক্ষেত্রে প্রোটিনের সাথে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি এই লিপিড অণুর সাথে, ফসফোলিপিডের যে হেড, তার সাথে আমরা গ্লাইকোজেন যুক্ত থাকতে দেখি। আমি যদি এখানে দেখাই, তাহলে এই প্রোটিনের সাথে মনে করো এই হলো গ্লুকোজের চেন। এই হেক্সাগোনাল শেপের যেগুলো দেখাচ্ছে, এগুলো হলো এক একটা গ্লুকোজ মলিকিউল। আর এখান থেকে যে শাখান্বিত চেন তৈরি হয়েছে, এই টোটাল ব্লু কালার দিয়ে যতটুকু দেখাইলাম, এই টোটাল অংশটুকুকে আমরা বলে থাকি হলো গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন যখন প্রোটিনের সাথে যুক্ত হয়, তখন টোটাল গঠনটারে কি বলি আমরা? গ্লাইকোপ্রোটিন। ওকে, আবার এই গ্লাইকোজেন আবার আমরা জায়গায় জায়গায় কিছু কি ফসফোলিপিডের অণুর মাথার সাথেও কিন্তু আমরা এইভাবে যুক্ত থাকতে দেখি। এই যে গ্লাইকোজেন ফসফোলিপিড অণুর সাথে যুক্ত হয়েছে, এই যে ব্লু কালারের অংশ যুক্ত হয়েছে। এই গ্লাইকোজেন যখন ফসফোলিপিডের সাথে এসে যুক্ত হবে,
তখন টোটাল ফসফোলিপিড সহ এই টোটাল গঠনটাকে তখন আমরা বলে থাকি হলো গ্লাইকোলিপিড। কি বলি? গ্লাইকোলিপিড। আমি একটু বোঝার সুবিধার্থে এইটুকু মার্ক করে দিলাম। এই টোটাল অংশটুকুকে আমরা বলে থাকি হলো গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন কি কিনে তৈরি? প্রোটিন এবং গ্লাইকোজেনের সাথে, প্রোটিনের সাথে গ্লাইকোজেন যুক্ত হয়ে যে টোটাল গঠন তৈরি করে সেটারে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আর এই যে লিপিডেরটা, ফসফোলিপিডের একটা অণু, এখান থেকে শুরু করে এই টোটাল যে গঠনটা, এই টোটাল অংশটুকুরে আমরা বলে থাকি হলো গ্লাইকোলিপিড। অর্থাৎ ফসফোলিপিড আর গ্লাইকোজেন মিলে যে টোটাল গঠন তৈরি করে সেটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। আর এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন যারা আছে এই সারফেসে, কিসের? প্লাজমা মেমব্রেনের, এদেরকে একত্রে আমরা বলে থাকি হলো গ্লাইকোক্যালিক্স। কি বলি? গ্লাইকোক্যালিক্স। তাহলে এইটুকু গ্লাইকোলিপিড, এইটুকু হলো গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা কি বলছি? গ্লাইকোক্যালিক্স বলছি। যেটা সারফেসে জাস্ট বাইরের দিকে থাকবে, কখনোই ভেতরের দিকে তুমি এই কি পাবা না? এই গ্লাইকোজেনদেরকে পাবা না। তার মানে গ্লাইকোজেন সাধারণত এই প্লাজমা মেমব্রেনের বাইরে একটা স্তর বা আবরণ তৈরি করে অবস্থান করে এই গ্লাইকোক্যালিক্স। ওকে, অর্থাৎ গ্লাইকোজেন এখানে লিপিডের সাথেও লেগে থাকতে পারে, আবার এখানে কি প্রোটিনের সাথেও লেগে এই প্লাজমা মেমব্রেনের বাইরে একটা লেয়ার তৈরি করে, বিক্ষিপ্ত একটা লেয়ার, একে অবিচ্ছিন্ন লেয়ার না, নিরবিচ্ছিন্ন না, একটা বিক্ষিপ্ত লেয়ার তৈরি করে থাকে। ওকে, তাহলে আমরা যদি কখনো কি দেখতে পাই যে প্লাজমা মেমব্রেনের এই ভিউটা যদি দেখতে পাই, তখন তো আসলে বোঝা যাবে না যে কোনটা বাহির কোনটা ভেতরে। তখন আমরা বাহিরকে ইন্টিগ্রেট করব কি দিয়ে, বুঝবো কি দিয়ে? যে প্রান্তে আমরা দেখব যে এই গ্লাইকোজেনগুলো যুক্ত আছে যে সারফেসে, বুঝে নিব যে এইটা প্লাজমা মেমব্রেনের বাইরের দিক ছিল। আর যে সারফেসে কোনো কি পাবো না, কোনো গ্লাইকোজেন পাবো না, আমরা বুঝে নিব যে এই প্রান্তটা হলো সাইটোপ্লাজম সংলগ্ন ছিল। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে এই গ্লাইকোজেনগুলো অর্থাৎ গ্লাইকোক্যালিক্সেরা কি করে? প্লাজমা মেমব্রেনের প্রান্ত চিনাইতে ভূমিকা রাখে, প্রান্তকে নির্দেশ করে যে বাইরের প্রান্ত না ভেতরের প্রান্ত, এই বিষয়টাকে নির্দিষ্ট করে। ওকে, তাহলে আমরা এখন এই অংশটুকু যদি মুছে দিই, এই যে আমরা এসে, তাহলে এখানে আমাদের প্লাজমা মেমব্রেনের গঠন হলো রেডি। এই যে প্লাজমা মেমব্রেন গঠন সংক্রান্ত যে কথাবার্তাগুলো আমি তোমাদের বললাম, এই কথাবার্তাগুলা আমি জেনে বুঝে বললাম, কিন্তু এই কথা বা এখানকার যে তথ্যগুলা ছিল, একটা তথ্য আমার আবিষ্কার না, বা মানে আমাদের বাংলাদেশে কারো আবিষ্কার না। 1972 সালে সিঙ্গার আর নিকলসন নামে দুইজন ভদ্রলোক, আমি যদি একটু তাদের ছবি তোমাদেরকে দেখাইতে চাই, তাহলে দেখো এই যে দুইজন ভদ্রলোক নাম সিঙ্গার আর একজনের নাম হলো নিকলসন। আমরা এই সিঙ্গার আর নিকলসন, এই যে সিঙ্গার এই ভদ্রলোক আর ইনি হলো নিকলসন, সিঙ্গার আর নিকলসন, এই দুই ভদ্রলোকের যদি আমরা একটু চেহারা দেখি, তাহলে আমরা বলতে পারি যে ইনারা প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত একটা মডেল ওনারা কি প্রস্তাব করেন, সিঙ্গার এবং নিকলসন দুইজন মিলে। এই মডেলটার বর্তমান নাম ফ্লুইড মোজাইক মডেল। যদিও এই ভদ্রলোকরা যখন এই মডেল প্রস্তাব করছিলেন, তখন এই মডেলটার নাম ওনারা আইসবার্গ মডেল বলছিলেন। কি কারণে? কারণ এই যে ফসফোলিপিড বাইলেয়ার যে ফসফোলিপিড অণুগুলা রয়েছে, তারা নিজেদের মাঝে টোকাটুকি এবং ফ্লিপফ্লপ মুভমেন্ট ঘটানোর কারণে কি হয় যে এই পুরা প্লাজমা মেমব্রেনটাই দেখতে ফ্লুইডের মতো দেখায়, এবং তার মধ্যে যে বড় বড় প্রোটিনের দানাগুলা কিন্তু স্থির না। তারা তখনই ধারণা করতেন, পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এই প্রোটিনের অণুগুলা ভাসমান থাকে, অর্থাৎ এইটা এখানে আছে কিছু দূর পর সরে চলে যেতে পারে, এইটা এখানে আছে তারা ধীরে ধীরে কি সরে যেতে পারে, অর্থাৎ এই প্রোটিনের অণুগুলা নিয়মিত স্থান পরিবর্তন করে, যেটা অনেকটা আমরা দেখে থাকি সমুদ্রে যে আইসবার্গ অর্থাৎ হিমশৈল যেটা বলি, বরফের বড় বড় খণ্ড, তারা কিন্তু স্থির না। আপাত দৃষ্টিতে দেখে স্থির মনে হলেও তারা কিন্তু পানির উপরে ধীরে ধীরে হলেও তারা কিন্তু স্থানান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এই হলো প্লাজমা মেমব্রেনের গঠন। কিন্তু বর্তমানে এই গঠনটা ফ্লুইড মোজাইক গঠন নামে পরিচিত। কেন? এই যে দেখো
ফসফোলিপিড অণু যারা আছে 2 লেয়ারে ফসফোলিপিডের অণুগুলা, তাদের মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট টোকাটুকি হওয়ার কারণে পুরা মেমব্রেনটা দেখতে ফ্লুইডের মতো দেখায়। আর তার মধ্যে এই প্রোটিনের দানাগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকার কারণে তুমি যদি উপর থেকে দেখো, আমরা তো সাইড থেকে দেখছি, যদি উপর থেকে দেখতা তাহলে দেখে মনে হতো কি ফ্লুইডের মধ্যে মোজাইকের দানা ছড়ানো আছে। কারণ এই প্রোটিনের সবগুলা কণা কিন্তু একই সাইজের না। আমরা মোজাইকে যেমন দেখি যে কি হয়, যে পাথরের যে টুকরাগুলা থাকে এক একটা এক এক সাইজের হয়, কেউ বড় কেউ ছোট এরকম হয়। তাহলে তুমি যখন দেখবা যে একটা ফ্লুইডের মতো তরল, তার মধ্যে এইভাবে কি আছে যে বিভিন্ন সাইজের মানে প্রোটিনের দানা বিক্ষিপ্তভাবে ছড়ায় আছে, তখন তোমার মাথায় কিন্তু ওই বিষয়টা ক্লিক করবে, ওই মোজাইকের বিষয়টা। তাই বর্তমানে এই মডেলটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলে থাকি। আমরা এই ছবিটা যদি দেখি তাহলে দেখবা যে ফ্লুইড মোজাইক এই বিষয়টা আমরা এই ছবি থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এই যে খেয়াল করো, এই হলো সেই ফ্লুইড মোজাইক মডেলের একটা চিত্র। এই হলো ফসফোলিপিডের একটা লেয়ার, এটা হলো ফসফোলিপিডের আর একটা লেয়ার। এই হলো সেই প্রোটিন ইন্টিগ্রাল, তবে ট্রান্সমেমব্রেনাল। এইগুলাও কি প্রোটিন। এই যে এটা কি এই পিঙ্ক কালারে যেটা দেখানো হয়েছে, সরি পার্পল কালারে দেখানো হয়েছে, এই টোটাল অংশ প্রোটিন সহ এই টোটাল অংশটা কি গ্লাইকোপ্রোটিন। আর লিপিডের সাথে এই যে এখানে যেটা দেখানো হয়েছে এইগুলারে আমরা বলছি কি গ্লাইকোলিপিড। এই যে কোলেস্টেরল, এটা কোলেস্টেরল। তাহলে এখন যদি তুমি একটু কল্পনা করো যে এইটুকু বা এই পুরাটা যে সারফেসটা, এইটা যদি এখন ফ্লুইডের মতো হয়, ঘন তরলের মতো হয়, আর তার মধ্যে এই প্রোটিনের দানাগুলাকে তুমি একটু কল্পনা করো, তখন তোমার কাছে কিন্তু মনে হবে যে হ্যাঁ, ফ্লুইডের মধ্যে প্রোটিনের দানাগুলা মোজাইকের মতো ছড়ানো আছে। যে কারণে বর্তমানে এই মডেলটা ফ্লুইড মোজাইক মডেল নামে কি পরিচিত। আমরা একটু একটা ভিডিও দেখে নিই এখনই, তাহলে আমাদের এইটার গঠন আমরা অনেক অংশে ক্লিয়ার হয়ে যাব। দেখো, এই হলো সেল। আমরা ধীরে ধীরে প্লাজমা মেমব্রেনের মধ্যে ঢুকছি জুম করে। এই যে দেখো, এই যে দেখো, এই যে অণুগুলা কি হলো, বাহ্যিক আঘাত করার পরেও অণুগুলা কিন্তু পরস্পর থেকে সরে যায় নাই, কিন্তু একটু জোরে আঘাত করে দেখি। এই যে জোরে আঘাত করলাম, অণুগুলা পরস্পর থেকে সরে গেছিল, কিন্তু আবার দেখো আগের জায়গায় ফিরে আসছে। তাহলে এই হলো সেই ফসফোলিপিডের বাইলেয়ার। দেখো নিয়মিত এরা কিন্তু কি ঘষাঘষি টোকাটুকি খাচ্ছে, এই যে এমন এমন হচ্ছে। তাই এই অংশগুলো এখন কি কোলেস্টেরল, আমরা একটু আগে দেখলাম যে দেখো। আর এই যে এখন যে অংশগুলা দেখতে পাচ্ছি, এইগুলা হলো সেই প্রোটিন অংশগুলা। এই প্রোটিন চ্যানেলের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি উপাদান যাতায়াত করতে পারে। শুধু তা না, এই ফসফোলিপিড অণুগুলার ফাঁকা দিয়েও কিন্তু এক কোষ থেকে উপাদান আর এক কোষে যেতে পারে, বা পরিবেশ থেকে উপাদান কোষের ভেতরে আসা যাওয়া করতে পারে। ওকে, এই যে এবার খেয়াল করো, উপর থেকে দেখলে আমরা এমন দেখব। এই হলো সেই ফসফোলিপিডের অণুগুলা। দেখতে কেমন দেখাবে, এটা কেমন দেখাবে, এই সারফেসটা দেখতে ফ্লুইডের মতো দেখাবে, আর এই প্রোটিনের কণাগুলা দেখতে হলো মোজাইকের দানার মতো দেখাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে এইটা দেখলাম। আর একটা ভিডিও যদি আমরা একটু দেখে আসি, তাহলে বোধহয় প্লাজমা মেমব্রেনের গঠন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে খেয়াল করো, এই হলো প্লাজমা মেমব্রেন। দেখো, এই যে বাইরে থেকে কি হচ্ছে, এই যে উপাদান কিন্তু ধীরে ধীরে ভেতরে আসছে। কোন পথে? এই ফসফোলিপিড মলিকিউলের বাইরে থেকে, ভেতর দিয়ে, ফসফোলিপিড অণুগুলার মাঝখান দিয়ে। আর এই যে এখানে যে আমরা এখন যে অংশটা দেখতে পাচ্ছি, এইটা হলো সেই ট্রান্সমেমব্রেনাল প্রোটিন। এই প্রোটিনের মধ্য দিয়েও দেখো উপাদান আসা যাওয়া করছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড অণুগুলা মাঝে মাঝে থেকে মাঝখান দিয়ে উপাদান যেমন যাতায়াত করতে পারে,
আবার এই প্রোটিনগুলোর মধ্য দিয়ে প্রোটিনের মাঝে যে ট্রান্সমেমব্রেনাল যে প্রোটিন তার মাঝে যে চ্যানেল থাকে সেই চ্যানেলের মধ্য দিয়েও কিন্তু উপাদান যাতায়াত করতে পারে। কারণ আমরা জানি যে কোষের বেঁচে থাকতে গেলে কি লাগবে, কোষের বাইরে থেকে উপাদান কোষে ঢুকতে হবে, আবার কোষ থেকেও কিছু উপাদান আবার বাইরে যেতে হবে, অর্থাৎ উপাদানের যাতায়াত করা কিন্তু জরুরি। সেই কারণে আল্লাহ তাআলা এইভাবে মেমব্রেনটা তৈরি করে দিছে। এইটাকে আমরা বলি সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ কিছু উপাদান এই মেমব্রেন দিয়ে কি যাতায়াত করতে পারে, কিছু কি যাতায়াত করতে পারে না। সকল উপাদান কিন্তু প্লাজমা মেমব্রেনের মধ্য দিয়ে যাতায়াত করে না। তাই কিছু করে কিছু করে না বিধায় এটাকে আমরা অর্ধভেদ্য বা সেমি পারমিয়েবল বলে থাকি। ওকে, তাহলে মোটামুটি আমরা যদি আরেকটু এইটা দেখি, তাহলে এই হলো, দেখো আমি তোমরা ভালো করে দেখো, এই যে এখানে কিন্তু এরা নড়াচড়া করে, এই যে দুইটা অণু কিন্তু অণুগুলা দেখো পরস্পরের সাথে কিন্তু এই যে ঘষা খাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা বোধহয় প্লাজমা মেমব্রেনের গঠন অনেকাংশে